দেখুন, কিছু কিছু কোম্পানির গ্রোথ কিন্তু হুট করে হয় না। এর পেছনে থাকে একটা দারুণ স্ট্র্যাটেজি। আর কল্যাণ জুয়েলার্সের এই যে সমৃদ্ধি, সেটাও ঠিক এমনই একটা নিখুঁতভাবে সাজানো কৌশলের গল্প। একেবারে 31% ভাবা যায়। এটাই হলো কল্যাণ জুয়েলার্সের জন্য অনুমান করা অ্যানুয়াল প্রফিট গ্রোথ। তো প্রশ্নটা হলো কিভাবে তারা এই অবিশ্বাস্য গ্রোথটা অ্যাচিভ করছে। চলুন আজ আমরা ওদের সাকসেস ফর্মুলাটা একটু ডিকোড করি। আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে কল্যাণের এই গোল্ডেন গ্রোথটা দেখব, তারপর দেখব মার্কেটের শিফটটা আর কি করে ওরা এমন একটা বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে উঠল। এরপর আসবে ওদের ফ্র্যাঞ্চাইজি মডেল, সাকসেসের পেছনের আসল নম্বরগুলো আর সবশেষে মার্কেটের ১ নম্বর হওয়ার লড়াই। তো যে কোনো সাকসেস ফর্মুলার একদম প্রথম স্টেপটা কি? সেটা হলো নিজের খেলার মাঠটাকে চেনা। আর কল্যাণের জন্য সেই মাঠটা হলো ভারতের বিশাল আর ক্রমাগত বদলে চলা জুয়েলারি মার্কেট। প্রথমেই একবার মার্কেটের সাইজটা দেখা যাক। ফিনান্সিয়াল ইয়ার 24 এর ভ্যালু ছিল 6.4 ট্রিলিয়ন টাকা, আর অনুমান করা হচ্ছে যে এটা আরও অনেক বাড়বে। মানে এটা শুধু একটা বড় বাজারই না, এটা যেন একটা সত্যিকারের সোনার খনি যেটা বেড়েই চলেছে। কিন্তু দেখুন, মার্কেটের সাইজের থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো এর ভেতরের একটা বড়সড় পরিবর্তন। কাস্টমার্স এখন ছোট পাড়ার দোকান সেরে বড় বিশ্বস্ত ব্র্যান্ডের দিকে ঝুঁকছে। এই যে অর্গানাইজড ব্র্যান্ডগুলোর মার্কেট শেয়ার, সেটা 38% থেকে বেড়ে 43% হওয়ার পথে। আর ঠিক এখানেই কিন্তু কল্যাণের মতো বড় প্লেয়ারদের জন্য আসল সুযোগটা তৈরি হচ্ছে। তো এই বিশাল সুযোগটা কাজে লাগানোর আগে, বা বলা যায় এক্সপ্যানশনে যাওয়ার আগে, কল্যাণকে কিন্তু একটা শক্ত ভিত তৈরি করতে হয়েছিল, কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা পরীক্ষা দিয়ে। চলুন দেখি কি ছিল সেই পরীক্ষাগুলো। এইগুলোই হলো কল্যাণের 3টে প্রধান অস্ত্র বা পরীক্ষা। প্রথমত, স্বচ্ছতা আর পিওরিটির গ্যারান্টি দিয়ে ব্র্যান্ড ট্রাস্ট তৈরি করা। দ্বিতীয়ত, হাইপারলোকাল স্ট্র্যাটেজি, মানে প্রত্যেক এলাকার মানুষের রুচি বুঝে জুয়েলারি বানানো। আর তৃতীয়টা হলো মাই কল্যাণ নেটওয়ার্ক দিয়ে একদম তৃণমূল স্তরে পৌঁছে যাওয়া। এই 3টে জিনিস দিয়েই কিন্তু ওরা কয়েক দশক ধরে একটা লয়াল কাস্টমার বেস তৈরি করেছে। আর এই হাইপার লোকাল স্ট্র্যাটেজিটা যে কতটা পাওয়ারফুল, সেটা এই স্লাইডটা দেখলেই বোঝা যায়। মুম্বাইয়ের ম্যাপটা একবার দেখুন। ওরা এমনকি শহরতলের ভিত্তিতেও প্রোডাক্টকে লোকালাইজ করে। যেমন ধরুন, বোরিওয়ালির শোরুমে গুজরাটি আর নর্থ ইন্ডিয়ান ডিজাইন বেশি, আবার ওয়াসিরের শোরুমে সাউথ ইন্ডিয়ান ডিজাইন। দারুণ ব্যাপার, তাই না? এবার আসি মাই কল্যাণ মডেলে। এটা আসলে একটা অসাধারণ কাস্টমার অ্যাকুইজিশন ইঞ্জিন। যেখানে বড় শোরুম নেই, সেই সব আধা শহরে বা গ্রামীণ এলাকাতেও ওরা ছোট ছোট সেন্টার খুলেছে। এর মাধ্যমে ওরা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে আর তাদেরকে মেন শোরুমে নিয়ে আসে। আর বিশ্বাস করুন, ভারতের মোট রেভিনিউর প্রায় 15% কিন্তু এই নেটওয়ার্ক থেকেই আসে। আচ্ছা, এতক্ষণ তো ভিত গড়ার কথা হলো। এবার আসা যাক আসল মাস্টার স্ট্রোকের কথায়। যে জিনিসটা কল্যাণের রকেট গতির গ্রোথের দরজাটা খুলে দিয়েছে, আর সেটা হলো নতুন স্টোর খোলার পদ্ধতিতে একটা বিরাট আমূল পরিবর্তন। পার্থক্যটা দেখুন, আকাশ আর পাতালের মতো। পুরনো মডেলে যেখানে সব টাকা কোম্পানি দিত, সেখানে বছরে মান্ড 16-17টা স্টোর খুলত, মানে কচ্ছপের গতি। আর এখন এই নতুন অ্যাসেট লাইট ফ্র্যাঞ্চাইজি মডেলে টার্গেট কত? বছরে 85-90টা স্টোর। এটা শুধু একটা স্ট্র্যাটেজি চেঞ্জ না, এটা একটা কমপ্লিট গেম চেঞ্জার। তো এই ফোকো মডেল, মানে ফ্র্যাঞ্চাইজি ওন্ড কোম্পানি অপারেটেড মডেলটা ঠিক কিভাবে কাজ করে? ব্যাপারটা খুব সহজ। একজন পার্টনার টাকা দিয়ে স্টোর আর ইনভেন্টরি তৈরি করে দেন, আর কল্যাণ তাদের ব্র্যান্ডের নাম, স্টাফিং, মার্কেটিং, মানে পুরো অপারেশনটা সামলায়। এরপর যা লাভ হয় সেটা দুজনের মধ্যে ভাগ হয়ে যায়। এর ফলে কি হয়? কল্যাণকে নিজের পকেট থেকে বিশাল টাকা না ঢেলে খুব দ্রুত এক্সপ্যান্ড করার সুযোগ পেয়ে যায়। আর এই মডেলের ফিনান্সিয়াল দিকটা দেখুন, কি দারুণ। এটা একটা পারফেক্ট উইন উইন সিচুয়েশন। কল্যাণ নিজে সামান্য ইনভেস্টমেন্টে 32%-এর মতো হাই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড পাচ্ছে। অন্যদিকে যে পার্টনার টাকাটা ঢালছেন, তিনিও 15%-এর মতো একটা বেশ ভালো রিটার্ন পাচ্ছেন। মানে দুপক্ষই খুশি। তো থিওরিতে তো এই স্ট্র্যাটেজিটা দুর্দান্ত লাগছে, কিন্তু আসল কথা তো বলে নম্বরগুলো, তাই না? চলুন এবার ফিনান্সিয়াল রেজাল্টগুলো একবার দেখে নেওয়া যাক। এই ফ্র্যাঞ্চাইজি স্ট্র্যাটেজির একদম সরাসরি ফল কি? স্টোরের সংখ্যা একটা বিস্ফোরণ। একবার ভাবুন,
ফিনান্সিয়াল ইয়ার 24-এ ছিল 204টা স্টোর, আর সেখান থেকে মাত্র 4 বছরের মধ্যে টার্গেট হলো 543টা স্টোর, মানে দ্বিগুণেরও বেশি। আর যত বেশি স্টোর তত বেশি সেলস, তাই না? দেখুন, রেভিনিউ গ্রোথটাও ঠিক তেমনই। ফিনান্সিয়াল ইয়ার 24-এ যা ছিল 185 বিলিয়ন টাকা, সেটাই ফিনান্সিয়াল ইয়ার 28-এ গিয়ে দাঁড়াবে প্রায় 493 বিলিয়ন টাকায়। কি অসাধারণ একটা গ্রোথ কার্ভ! আর এই দারুণ রেভিনিউ গ্রোথ আর অ্যাসেট লাইট মডেল, এই দুটো মিলে বটম লাইনে কি করছে? মুনাফায় ধামাকা! দেখুন, কর দেওয়ার পরের যে মুনাফা বা পিএটি, সেটাও কিন্তু দ্বিগুণের থেকে বেশি হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই ম্যাপটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। একসময় কল্যাণ মূলত একটা সাউথ ফোকাসড প্লেয়ার ছিল, আর আজ দেখুন এই ফ্র্যাঞ্চাইজি মডেলটার উপর ভর করে ওরা কিভাবে একটা সত্যিকারের প্যান ইন্ডিয়া পাওয়ার হাউস হয়ে উঠেছে। তাহলে সব শেষে আসা যাক ইনভেস্টমেন্ট অ্যাঙ্গেলটায়। কল্যাণের এই অসাধারণ গ্রোথ স্টোরিটাকে মার্কেটের বাকি প্লেয়ারদের সাথে তুলনা করলে ছবিটা কেমন দাঁড়ায় আর সামনে কি হতে চলেছে, চলুন সেটাই দেখি। এখানে সরাসরি তুলনা করা যাক মার্কেটের লিডার টাইটানের সাথে। সংখ্যাগুলো কিন্তু নিজেরাই কথা বলছে। কল্যাণের রেভিনিউ গ্রোথ যেখানে 25% অনুমান করা হচ্ছে, সেখানে টাইটানের 15%। আবার প্রফিট গ্রোথের ক্ষেত্রে কল্যাণ 31% আর টাইটান 28%। মানে দুটো ক্ষেত্রেই কিন্তু কল্যাণ এগিয়ে থাকছে। আর কোম্পানির ম্যানেজমেন্টও কিন্তু এই গ্রোথ নিয়ে খুবই আত্মবিশ্বাসী। কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টরের এই কথাটা শুনলেই বোঝা যায় যে ওরা আগামী ফেস্টিভ সিজন নিয়ে ভীষণভাবে আশাবাদী আর নতুন কালেকশন আর ক্যাম্পেইনের জন্য পুরো দমে তৈরি হচ্ছে। তাহলে পুরো আলোচনাটার মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে কল্যাণের এই অ্যাসেট লাইট ফ্র্যাঞ্চাইজি মডেলটা ওদেরকে অনেক দ্রুত গতিতে এগোতে সাহায্য করছে। কিন্তু মজার ব্যাপার হলো, এর পরেও স্টকটা কিন্তু প্রায় অন্য কম্পিটিটরসদের থেকে কম ভ্যালুয়েশনে ট্রেড করে। সুতরাং শেষ প্রশ্নটা এটাই, কল্যাণের এই গ্রোথ ফর্মুলা যেভাবে কাজ করছে তাতে মনে হচ্ছে ভারতের জুয়েলারি মার্কেটের শীর্ষস্থানটা ওরা দখল করবেই। প্রশ্নটা এখন আর যদির নয়, প্রশ্নটা হলো কখন।